আমার হৃৎপিণ্ডটা যেন 1 সেকেন্ডের জন্য থমকে গেল। আমার স্ত্রী তো আমার ঠিক বাম পাশের সিটেই বসে আছে। তাহলে তার ফোন থেকে আমার ফোনে কল আসবে কিভাবে? আমি কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করে স্পিকারে দিলাম। ডাক টিকেট, কিছু ডাক উপেক্ষা করা যায় না। নমস্কার, ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুরজিৎ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আবারও নতুন গল্পের আর এক অধ্যায় নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্য। খুলনা কুষ্টিয়া থেকে ইমরান এই গল্পটি আজ আমাদের লিখে পাঠিয়েছেন। তবে আজ আগে থেকে কিছুই বলবো না এই ঘটনা সম্বন্ধে। গল্প পড়ার আগে আর একটা মজার কথা বলবো। মজার কথাটা হলো, আমাদের ভিউয়ার্সের প্রায় 90% মানুষই তারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি। তাই বলবো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাদের আগামী দিনের পথ চলাকে আরো সহজ করে তুলবে। তাহলে আর দেরি না করে চলে যাব সরাসরি গল্পেতে। আমি ইমরান, পেশায় একজন হাইওয়ে আর্কিটেক্ট এবং রোড সেফটি ইন্সপেক্টর। আমার কাজ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সড়কে যেসব বাঁকে বা পয়েন্টে বারবার রহস্যজনক দুর্ঘটনা ঘটে সেগুলোর ভৌগোলিক ও কারিগরি ত্রুটি বের করা। পেশার খাতিরে রাত বিরতে হাইওয়ের নির্জন পিচঢালা রাস্তায় দাঁড়িয়ে ডেটা কালেকশন করা আমার পুরনো অভ্যেস। ঘটনাটি ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে একটা নির্দিষ্ট বাঁকের। যারা এই রাস্তায় গাড়ি চালিয়েছেন তারা জানেন, দিনের বেলা এই রোডটা যতটা চমৎকার, রাত 12টার পর দুপাশের রেইন ট্রি আর ঘন জঙ্গলের মাথার ওপর এমনভাবে ঝুলে থাকে যে ল্যাম্পপোস্টহীন রাস্তায় শুধু গাড়ির হেডলাইটের আলোটুকুই ভরসা। রাত 12টার পর দুপাশের রেইন ট্রি আর ঘন জঙ্গল মাথার ওপর এমনভাবে ঝুলে থাকে যে ল্যাম্পপোস্টহীন রাস্তায় শুধু গাড়ির হেডলাইটের আলোটুকুই ভরসা। সে বছর নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে হাইওয়েতে পুলিশের সদর দপ্তর থেকে আমাকে একটা বিশেষ দায়িত্ব দেয়া হয়। সাতছড়ির ওই নির্দিষ্ট বাঁকটিতে গত 3 বছরে ঠিক শীতের শুরুতে 4-5 নতুন বিবাহিত দম্পতির গাড়ি অদ্ভুতভাবে দুর্ঘটনার শিকার হয়েছে। প্রতিটি কেসের প্যাটার্ন, এক দুর্ঘটনায় স্বামী বেঁচে গেলেও নববধূর কোনো খোঁজ মেলেনি, অথবা পরে তাদের লাশ পাওয়া গেছে জঙ্গল থেকে অনেক দূরে ধেনু নদীর চরে। বেঁচে যাওয়া স্বামীদের জবানবন্দি ছিল আরো অদ্ভুত। তারা প্রত্যেকেই জানিয়েছিল যে গাড়িতে আমার পাশে আমার স্ত্রী বসা ছিল না, ছিল অন্য কেউ। পুলিশ এগুলোকে দুর্ঘটনাজনিত ট্রমা বলে উড়িয়ে দিলেও একজন রোড ইন্সপেক্টর হিসেবে আমার মনে হয়েছিল এর পেছনে হয়তো কোনো তীব্র বাগ বা দৃষ্টিভ্রম কাজ করছে। তদন্তের জন্য আমি আর আমার সদ্য বিবাহিতা স্ত্রী তানিয়া দুজনে মিলে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের নিজস্ব প্রাইভেট কারে। তানিয়াকে
সাথে নেওয়ার মূল কারণ ছিল আমি দেখতে চেয়েছিলাম একজন নারী সহযাত্রী থাকলে ওই রাতের হাইওয়েতে চালকের মনস্তত্ত্বের কোনো প্রভাব পড়ে কিনা। তানিয়া দেখতে অনেক সুন্দরী, আর সেদিন তার পরনে ছিল লাল রঙের একটা জামদানি শাড়ি। রাত তখন আনুমানিক 1:45। চারপাশ নিস্তব্ধ, শুধু আমাদের গাড়ির টায়ারের সাথে পিচঢালা রাস্তার ঘর্ষণের একটানা শব্দ হচ্ছে। কুয়াশা এতটাই ঘন ছিল যে ফগ লাইট জ্বালিয়েও সামনের 20 ফিটের বেশি দেখা যাচ্ছিল না। গাড়ি চালাচ্ছিলাম আমি, আর তানিয়া আমার পাশের সিটে বসে ঝিমোচ্ছিল। সাতগাছি জাতীয় উদ্যানের মূল বনের ভেতর যখন গাড়িটা ঢুকলো, তখন হঠাৎ করেই গাড়ির ভেতরে এসি অচল থাকা সত্ত্বেও এক অদ্ভুত হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া আমাদের চারপাশ ঘিরে ধরল। বাতাসে কেমন যেন একটা ভেজা মাটি, বুনো ফুল আর তীব্র কর্পূরের গন্ধ ছড়িয়ে পড়ল। ঠিক তখনই তানিয়া সোজা হয়ে বসল। সে জানালার বাইরে তাকিয়ে খুব নিচু ফিসফিসে গলায় বলল, ইমরান, আমার খুব বমি বমি ভাব হচ্ছে, গাড়িটা একটু থামাও প্লিজ। আমি চারপাশটা দেখলাম। ঘুটঘুটে অন্ধকার বন, দুপাশের বিশালাকার সব গাছের ছায়া দাঁড়িয়ে আছে। বনের মাঝখানে গাড়ি থামানো নিরাপদ নয়, তা জেনেও তানিয়ার ছটফটানি দেখে আমি বাধ্য হয়ে রাস্তার একপাশে গাড়ির ব্রেক করলাম। গাড়ি থামতেই তানিয়া দরজা খুলে বাইরে কুয়াশার ভেতর নেমে গেল। সে রাস্তার পাশে একটা বড় রেইন ট্রি গাছের নিচে গিয়ে দাঁড়ালো। আমি হেডলাইটের আলোয় দেখছিলাম সে নিচু হয়ে বমি করার চেষ্টা করছে। আমি গাড়ি থেকে নামতে গেলাম। ঠিক তখনই তানিয়া সোজা হয়ে দাঁড়ালো এবং গাড়ির দিকে ফিরল। সে হাত নেড়ে ইশারা করলো যে সে এখন ঠিক আছে। তারপর সে গাড়িতে এসে বসলো, দরজাটা লক করে দিল। আমি জিজ্ঞাসা করলাম, এখন কেমন লাগছে তানু? সে কোনো উত্তর দিল না, সোজা সামনের কুয়াশার দিকে তাকিয়ে রইল। তার বসার ভঙ্গিমাটা কেমন যেন শক্ত কাঠের মতো স্থির। আমি ভাবলাম শরীর খারাপের কারণে হয়তো সে চুপচাপ আছে। আমি আবার গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি যখন সাতছড়ির সেই কুখ্যাত বাঘটার একদম মুখে এসেছে, ঠিক রাত 2:10 আমার ড্যাশবোর্ডে থাকা ফোনটা হঠাৎ ভাইব্রেট করে উঠল। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম ইনকামিং কল এসেছে তানিয়ার নাম্বার থেকে। আমার হৃৎপিণ্ডটা যেন 1 সেকেন্ডের জন্য থমকে গেল। আমার স্ত্রী তো আমার ঠিক বাম পাশের সিটেই বসে আছে। তাহলে তার ফোন থেকে আমার ফোনে কল আসবে কিভাবে? আমি কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করে স্পিকারে দিলাম। ফোনটা কানে আসতেই ওপাশ থেকে তীব্র বাতাসে শাসা শব্দ আর ঝিঝি পোকার ডাকের মাঝখানে থেকে তানিয়ার কান্না ভেজা আতঙ্কিত গলা ভেসে এলো, ইমরান, তুমি গাড়ি নিয়ে কোথায় চলে গেলে?
আমি তো বনের ভেতর সেই গাছটার নিচেই দাঁড়িয়ে আছি। ইমরান, ইমরান প্লিজ ফিরে এসো, আমার খুব ভয় করছে। আমার মাথায় যেন বজ্রপাত ঘটল। ফোনটা তখনও সচল অবস্থায়। আমি ধীর গতিতে আমার বাম পাশের সিটের দিকে তাকালাম। গাড়ির ড্যাশবোর্ডের আবছা আলো তখন বাম পাশে সিটের ওপর পড়েছে। আমার পাশে যে বসে আছে তার পরনেও লাল শাড়ি, কিন্তু তার বসার ভঙ্গিটা মানুষের মতো নয়। সে আস্তে আস্তে তার মুখটা আমার দিকে ঘোরালো। আমি দেখলাম সেটা তানিয়ার মুখই, কিন্তু চামড়াটা কেমন যেন প্লাস্টিকের মতো চকচকে আর টান টান। তার চোখ দুটোতে কোনো মনি নেই, পুরো চোখটাই কুচকুচে কালো। সে আমার দিকে তাকিয়ে এক পৈশাচিক যান্ত্রিক হাসি দিল। তার মুখ থেকে মানুষের মতো কোনো আওয়াজ বেরোচ্ছিল না, শুধু একটা ভেজা মাটি আর পচা শ্যাওলার গন্ধ বেরোচ্ছিল। আমার হাত পা অবশ হয়ে গেল। স্টিয়ারিং হুইলের উপর থেকে আমার নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে গেল। গাড়িটি সোজা গিয়ে রাস্তার পাশের একটা বড় পিলারে ধাক্কা খেল। বিকট একটা শব্দ হলো, এয়ারব্যাগ খুলে গেল, আর আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল তখন চারপাশে ভোরের আলোয় পরিষ্কার। হাইওয়েতে পুলিশের একটা পিকআপ ভ্যান আমাদের গাড়ির সামনে দাঁড়ানো। আমাকে গাড়ি থেকে বের করার সময় আমি চিৎকার করে উঠলাম, আমার স্ত্রী কই? তানিয়া কই? পুলিশ অফিসাররা আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, ইমরান সাহেব শান্ত হন, আপনার গাড়িতে তো আপনি ছাড়া আর কেউ ছিল না। আমরা যখন এসেছি বাম পাশের সিটটা একদম খালি ছিল। আমি পাগলের মতো গাড়ি থেকে নেমে পেছনের দিকে দৌড় লাগালাম। পুলিশও আমার পিছু নিল। প্রায় হাফ কিলোমিটার পেছনে বনের ভেতরে সেই নির্দিষ্ট রেইনট্রি গাছটার নিচে গিয়ে দেখলাম তানিয়া সেখানে অবচেতন অবস্থায় পড়ে আছে। তার লাল শাড়িটা ধুলো মাখানো, আর তার হাত পা বরফের মতো ঠান্ডা। তানিয়াকে দ্রুত আমরা হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাই। ডাক্তাররা জানায় তীব্র কোনো মানসিক ট্রমা বা শক হওয়ার কারণে সে সাময়িকভাবে জ্ঞান হারিয়েছিল। শরীরের বড় কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু সে রাতের ঘটনার কথা তানিয়া আজ পর্যন্ত কিছুই যেন মনে করতে পারে না। তার শুধু আবছা মনে আছে সে যখন বমি করতে গাড়ি থেকে নেমেছিল, গাছের ওপরের ঘন অন্ধকার থেকে একজোড়া তীব্র অবয়ব যেন তাকে আচ্ছন্ন করে ফেলেছিল, আর তারপরেই তার চারপাশটা পুরো অবশ হয়ে যায়। হাইওয়েতে পুলিশের আমার সেই কেস ফাইলটা কুয়াশাজনিত কারণে চালকের দৃষ্টিভ্রম ও নিয়ন্ত্রণ হারানোর ঘটনা হিসেবে নথিভুক্ত করে ক্লোজ করে দেয়। তদন্তের খাতিরে পরে আমি ওই এলাকায় পুরনো এক চা দোকানি আলতাফ মিয়ার সাথে কথা বলি। আলতাফ মিয়া ফিসফিস করে বলেন, বাবা, ওটা কোনো অ্যাক্সিডেন্ট না, সাতছড়ির এই বনে জিনের বসতি আছে। রাতের বেলা কোনো নতুন বউ
এই বনে নামলে জিন 1 সেকেন্ডে তার রূপ ধরে স্বামীর পাশে গিয়ে বসে, তারপর গাড়িটাকে দুর্ঘটনার মুখে ফেলে আসল মেয়েটাকে বনের ভেতরে নিয়ে যায়। গত 3 বছরে 4টা মেয়ের লাশ ধেনু নদীর চরে পাওয়া গেছে। তুমি অলৌকিকভাবে বেঁচেছো বাবা, কারণ ঠিক সময় অ্যাক্সিডেন্ট হওয়ায় জিনের হিসাব ওলটপালট হয়ে গিয়েছিল। আমি আজ রোড ইন্সপেক্টরের চাকরিটা ছেড়ে দিয়েছি। ঢাকা শহরে একটা ফার্মে শুধু ডে শিফটে কাজ করি। রাত 9টার পর আমি আর কখনো হাইওয়েতে গাড়ি নিয়ে বের হই না। তানি এখন সুস্থ, কিন্তু সে রাতের কথা তার কিছুই মনে নেই। তো প্রিয় পাঠক, ঢাকা সিলেট হাইওয়েতে বা দেশের যে কোনো নির্জন রাস্তায় রাত 2টোর পর যখন প্রিয়জনকে নিয়ে ভ্রমণ করবেন, একটু সাবধানে থাকবেন। কোনো অবস্থাতে গাড়ি থামিয়ে তাকে একা নিচে নামতে দেবেন না, কারণ কুয়াশার বুক ছিঁড়ে যে আপনার পাশে এসে বসবে সে আপনার চেনা মানুষটি নাও হতে পারে, নাকি অন্য কিছু যা আপনারই ভালোবাসার রূপ ধরে আপনার ধ্বংসের অপেক্ষায় বসে আছে। তো এখানেই তিনি তার ঘটনা শেষ করেছেন। অনেক অনেক ধন্যবাদ ইমরানকে এত সুন্দর একটি লেখা আমাদের পাঠানোর জন্য। একদম অন্য স্বাদের একটি লেখা আমি আজ পড়লাম। সত্যি এমন পড়তে পড়তে অনেক কথাই মনে পড়ে যাচ্ছিল। আসলে আমাদের এই ইয়াং বয়সে, আমাদের এই কম বয়সে আমরা অনেকেই বাইক রাইডে বেরাই কিংবা গাড়ি নিয়ে নাইট আউটে বেরাই। বেশিরভাগই যখন আমরা ঘুরতে চাই রাতের হাইওয়েতে কিংবা যে কোনো জায়গায়, ধাবাতে হোক যেখানে হোক, আমরা দাঁড়াই। কখনো কখনো কোনো জায়গা এত সুন্দর লেগে যায় রাতের মায়াবী জায়গায়, সেখানে আমাদের মন চায় যাতে আমরা দাঁড়িয়ে যাই। তো এরপর থেকে, এই গল্প পড়ার পর থেকে হয়তো আমার কিছুবার ভেবে নিতে হবে যে সব সুন্দর জায়গায় রাতে আসলে ভালো না। আসলে এমন কিছু থাকে যেখানে মানুষ হয়তো যায়, কিন্তু কোনো এক সময়কালে সেখানে হয়তো আটকে যায়, হয়তো সেখান থেকে আর চিরতরে ফিরে আসতে পারে না। তো আশা করব আপনারাও এই বিষয়গুলো একটু মাথায় নিয়ে চলবেন। আমরা সবাই হাইওয়েতে চলাফেরা করি। আমার এই কথার মানে একদমই এটাই না যাতে ভয় ছড়ানো। আমার এই কথার মানে এটাই যাতে মানুষ একটু সাবধান হয়ে যায়। আসলে আমরা সত্যিই জানি না আমাদের আশেপাশে কত অজানা ভয়, অজানা আতঙ্ক ঘুরে ঘুরে বেড়ায়। তো আমি চাইবো আমার যারা শ্রোতারা আছে এবং তাদের চেনা পরিচিত যারাই আছে, তারা এই বিষয়টা মাথায় নিয়ে আগামী দিনগুলোতে তাদের পথ চলা শুরু করবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। এই ঘটনার সত্যতা নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের আরও নতুন নতুন ঘটনা এবং অজানা গল্প আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা দেয়। প্রতি সপ্তাহে এমন আরও শিহরণ জাগানোর অভিজ্ঞতা ও অজানা রহস্যের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনাদের পরিচিত মানুষদের সাথে এই গল্পটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।